নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। সাপ এই শব্দটাই ভীষণ আতঙ্কের, আর তার সঙ্গে যদি যুক্ত হয় সর্পদংশন, তাহলে তো আতঙ্কের আর শেষ থাকে না। আমাদের এই আতঙ্কটা এমন মারাত্মক পর্যায়ে পৌঁছায় যে সর্পদংশন হলে আমাদের কি করণীয় বা কোন কোন লক্ষণ দেখলে আমরা বুঝবো সর্পদংশন হয়েছে, বিষধর সাপের কামড় হয়েছে নাকি কম বিষযুক্ত সাপ কামড়েছে, এই বিষয়গুলো নিয়ে আজকের দিনে আমাদের আলোচনাটা অত্যন্ত প্রাসঙ্গিক। আর সেই বিষয়ে জানতে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি বিপি পোদ্দার হসপিটালে। আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন ডক্টর এস.কে. নাসিমকে। স্যারকে আমাদের ইমেজ বেঙ্গলে আসার জন্য অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। থ্যাংক ইউ। সর্পদংশন এবং সাপ এই শব্দ দুটো ভীষণই আতঙ্কের। সাপ কামড়ালে কি করা উচিত, সেটা যখন সাপ কামড়ায় একজন মানুষের আতঙ্কের সীমা এমন পর্যায়ে পৌঁছায় তখন সেটা তার ভাবার অবকাশ থাকে না। প্রাথমিকভাবে যেটা আমার আপনার কাছে প্রশ্ন, যে আমরা তো বুঝতে পারি না সাধারণ মানুষ হিসেবে যে কোন সাপ কামড়েছে সেটা বিষধর না কম বিষযুক্ত, আমাদের প্রাথমিক কী করণীয়? প্রথমে সাপ কামড়ানোর আগে সাপ কত রকমের আছে একটু জেনে নেওয়া দরকার, না হলে এই আইডিয়াটা ক্লিয়ার হবে না। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিনারিও কি, সাপ ইউজুয়ালি 3 রকমের সাপ আমাদের কামড়ায়। একটা হচ্ছে নিউরোটক্সিক, একটা যেটা হচ্ছে নার্ভ ড্যামেজ করে, একটা হচ্ছে হিমাটোটক্সিক যেটা ব্লাডে টক্সিন ছড়ায়, আর একটা মায়োটক্সিক মানে যেটা মাসেলস ড্যামেজ করে। এই 3 ক্যাটাগরির সাপ আছে। এবার আমি যদি এই নাম দিয়ে ক্যাটাগরাইজ করি তাহলে দুটো হচ্ছে মেন, কোবরা যেটা গোখরো বলে আমাদের এতে, বা শঙ্খচূড়, এই দুটো হচ্ছে কোবরা ক্যাটাগরির সাপ, এগুলো নিউরোটক্সিক ইউজুয়ালি। আর একটা যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোস্ট কমন, সেটা হচ্ছে কমন ক্রেত। কমন ক্রেত হচ্ছে সব থেকে কমন সাপ, অ্যারাউন্ড 65% হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোস্ট কমন কামড়ানো সাপ কমন ক্রেত। এছাড়াও আমার হিমাটোটক্সিক হচ্ছে ভাইপার ক্যাটাগরি। হ্যাঁ, ভাইপারের রাসেল ভাইপার, এবং এটা আমরা সাধারণভাবে যেটা বেঙ্গলে পাওয়া যায় এটা হচ্ছে চন্দ্রবোড়া নামে পরিচিত। হ্যাঁ, রাসেল ভাইপার এটা হিমাটোটক্সিক মানে ব্লাডে টক্সিন ছড়ায়। আর একটা মাসেলসে যেটা বললাম মাসেলস ড্যামেজ করে, ওটা হচ্ছে সি স্নেক, এটা সমুদ্রে পাওয়া যায়, অতটা ইম্পর্টেন্ট না। তাহলে সবগুলো জানার পর যা বোঝা গেল, একটা হচ্ছে মোস্ট কমন সাপ হচ্ছে কমন ক্রেত, ঠিক আছে, এবং এটা কালাচ নামে পরিচিত যেটা আমাদের এতে। হ্যাঁ, কমন 65% হচ্ছে কামড়ায় ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু ইন্ডিয়াতে আদার স্টেটগুলোতে কিন্তু এটা কমন নয়। ওখানে হচ্ছে এটা স্কেল নামে একটা হচ্ছে সাপ আছে, সেটা হচ্ছে ইন্ডিয়াতে মোস্ট কমন, ঠিক আছে। এবার হচ্ছে আমি আসি যে উনি যে কোশ্চেনটা করলো, মেন কি সাপে কামড়ালে কি করা উচিত কি করা উচিত নয়। হ্যাঁ, এটা প্রথমেই হচ্ছে আমি যেটা বলবো মোস্ট সবাই মিস্টেক করে, এবং এটা আমি বলবো এটা ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী, যে সাপটাকে আপনি মারবেন বা হচ্ছে ধরে নিয়ে আসবেন, এটা অনেকেই করে, আমরা দেখেছি সেটাপে কেউ মেরে আনছে কেউ ধরে জ্যান্ত নিয়ে, এটা একদমই গাইডলাইনের এগেনস্টে, ঠিক আছে। গাইডলাইনে যেটা বলা আছে মারবেনও না ধরেও আনবেন না, তো সাপকে মারার কোনোই দরকার নেই, ঠিক আছে। এরপরে বলি প্যানিক হওয়ার কিছুই নাই, কারণ এই যে সাপে কামড়ায় তার মধ্যে 70% হচ্ছে নন ভেনোমাস। হ্যাঁ, 30% হ্যাঁ বিষহীন, 30% হচ্ছে ভেনোমাস। এই যে 30% তার আবার 50%, হ্যাঁ মানে 50% হচ্ছে ইনভেনোমেশন হয় না, মানে বিষধর সাপই কামড়ালো কিন্তু বিষ বডিতে পৌঁছায়নি। তার মানে বুঝতে পারছেন সাপ কামড়ানো মানেই প্যানিক নয়, ঠিক আছে। এইটা হচ্ছে সবার জানা উচিত। তাহলে সাপ মারার কোনো ব্যাপার নাই, যেখানে কামড়াচ্ছে সেটা নিয়ে প্যানিক করারও কিছু নেই। প্যানিক করলে কি প্রবলেম হতে পারে আমি পরে আসছি বলবো আপনাকে। এরপরে কি করণীয়, সাপে কামড়ালো প্রথমেই বলি প্রথম ফিউ আওয়ার্স ভীষণ ভাইটাল। হ্যাঁ, 1 থেকে 3 ঘন্টা, বিশেষ করে নিউরোটক্সিক যদি হয় 1 থেকে 3 ঘন্টা ভীষণ ভাইটাল। আর যদি হিমাটোটক্সিক হয় যেটা ব্লাডে করে তাহলে 24 ঘন্টার মধ্যেও যতটা আগে পৌঁছানো উচিত কিন্তু কিছুটা সময় পাওয়া যায়। নিউরোটক্সিকে সব থেকে হচ্ছে রাসেল ভাইপার সব থেকে র্যাপিড হচ্ছে করে আপনার, যেটা কিং কোবরা নামে পরিচিত রাসেল ভাইপার, এটা শঙ্খচূড়। হ্যাঁ, সব থেকে র্যাপিড হচ্ছে বিষটা ছড়ায়।
এবার গ্রামে অনেক কিছুই বা হচ্ছে গ্রামে কেন বলবো, সব জায়গাতেই একটা আইডিয়া আছে যে ওটা বাঁধতে হবে। হ্যাঁ, প্রচণ্ড হচ্ছে অনেক রকমেরই হচ্ছে উল্টো পাল্টা মিসইউজ বিভিন্ন রকমের হতে থাকে। বাঁধা নিয়ে একটা ব্যাপার। 2 নম্বর হচ্ছে ওখানে অনেকে মুখে করে বা কিছু করে যতটা হচ্ছে বিষ বের করে দেওয়া যায়, এটা একটা চলতে থাকে। আর একটা চলতে থাকে ওঝা বা কোনো কিছুর কাছে গিয়ে সময় নষ্ট করা। গাইডলাইন বলছে এমন কোনো পৃথিবীতে কিছু আবিষ্কার হয়নি যে অন্য কোথাও ডক্টর সেট আপ বা হসপিটাল সেট আপ ছাড়া কোথাও গিয়ে কোনো বেনিফিট নাই কোনোভাবেই। ঠিক আছে, তাহলে 100% কেসে সেটা বিষধর সাপ কামড়াক বা বিষহীন, ওটা আপনাদের কাউকেই আইডেন্টিফাই করার কোনো দরকার নেই। আসুন একটা হসপিটাল সেট আপ বা ডক্টর সেট আপে একদম ক্লিয়ার গাইডলাইন, ওখানে যা হওয়ার হবে। ঠিক আছে, এটা হয়ে গেল। বাঁধার ক্ষেত্রে কোনো মতেই যারা সবাই বাঁধে, কোনো দড়ি দিয়ে বাঁধতে পারে বা হচ্ছে কোনো হচ্ছে লুঙ্গি বা কোনো কিছু দিয়ে বেঁধে আনছে দেখছি, ফুল র্যাপ করা কোনোভাবেই যাবে না। ঠিক আছে, মানে পুরোটা, এতে ব্লাড চলাচল হ্যাম্পার হয়, এমনকি পা ফুলে যায়, দিয়ে পা বাদ পর্যন্ত গেছে, মানে বাঁধার কোনো দরকার নাই। ঠিক আছে, যদি বাঁধতে হয় তাহলে মেডিকেল বা প্যারামেডিক্যাল কাছে যেন কোথাও স্টাফ পেলে তাদের ওপিনিয়ন নিয়ে বাঁধতে পারেন। কিভাবে বাঁধা উচিত সেটাও আমি বলে দেবো যদি বাঁধতে হয়ও, কিন্তু ফুল র্যাপ মানে একদম একটা গিঁট মারলেন চেপে কোনোভাবেই করা যাবে না। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। আর একটা যেটা করতে হবে ওটা আমি বলছি, এগুলো করা যাবে না। হ্যাঁ, তাহলে ওঝার কাছে যাওয়া যাবে না, ফুল র্যাপ করা যাবে না, আর ওখানে কোনো অ্যান্টিসেপটিক কোনো সলিউশন, কোনো সাকশন, ঠিক আছে, বা কোনো রকমের হচ্ছে অনেকে মুখ দিয়ে বা কোনো কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে হচ্ছে ওখান থেকে কিছুটা বিষ বের করার চেষ্টা করে, এতে কোনোভাবেই করা যাবে না। কারণ এগুলো যদি হিমাটোটক্সিক হয় তাহলে ওখান থেকে এম্বোলিজম হয়ে মারা যেতে পারে পেশেন্ট। মানে ওখান থেকে যেহেতু ভেনমটা হচ্ছে ব্লাডে ছড়িয়ে পড়ে, ওখান থেকে ক্লট হয়ে সেই ক্লটটা ডিসলজ করে হচ্ছে মারা যেতে পারে। এটা হচ্ছে প্রবলেম। হ্যাঁ, তাহলে 3খানা জিনিস একদমই করা যাবে না। এবার আমি একটু আগেই বলেছিলাম যে সাপে কামড়ালেই প্যানিক করা যাবে না। অনেকেই বলতে পারে যাকে কামড়েছে সেই হচ্ছে বোঝে ব্যাপারটা, প্যানিক করবেন না বলছেন, কিন্তু অলরেডি আমি বলেছি যে স্নেক বাইট মানেই কত পার্সেন্ট ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে নন ভেনোমাস। হ্যাঁ, আর যারা ভেনোমাস তার মধ্যেও 50% ক্ষেত্রে হচ্ছে ভেনম পৌঁছায় না বডিতে। হ্যাঁ, তো তাহলে প্যানিক করলে কি প্রবলেম হতে পারে? প্যানিক করলে যেটা হয়, হার্টবিটটা বেড়ে যায়। হার্টবিটটা যখনই বাড়ে ব্লাড চলাচলটা বেড়ে যায়, আরও ব্লাড চলাচল বাড়লে যেখানটায় হচ্ছে আপনার করেছে, আপনার ভেনমটা দিয়েছে, ওই ভেনমটা আরও র্যাপিড বডিতে ছড়িয়ে পড়ে এবং হার্ট অ্যাটাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি হার্ট অ্যাটাকে বা এতে মারা যায় প্যানিকের জন্য, কিন্তু স্নেক বাইটের জন্য নয়। এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় যে কজ অফ ডেথটা ইউজুয়ালি প্যানিক অ্যাটাকে হার্ট অ্যাটাক হয়েছে এই জন্য স্নেক বাইটে। হ্যাঁ, এরকম হয়। এবার আমি চলে আসি, ধরুন এই যে বললাম নিউরোটক্সিক, হিমাটোটক্সিক, ম্যাক্সিমাম ক্ষেত্রে নিউরোটক্সিক কমন ক্রেতা দিয়েই আমাদের হয় এবং এটা সিজনটা এখন ওই জন্য যে কারণে আপনি আজকে এসেছেন, সিজন হচ্ছে এই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই সময়টাই। কেন সিজন এটা? কারণ হচ্ছে এই সময় বৃষ্টি হয় বা হচ্ছে জল টল জমে গেলে অনেক সাপেদের যে জায়গা, ওই জায়গাগুলো থেকে ওরা বের হয়ে আসে। হ্যাঁ, আগে ফার্মার বা হচ্ছে যারা ক্ষেত এইসব জায়গায় কাজ করতে যেত স্নেক বাইটে হতো, কিন্তু এখন আমরা দেখছি মানে এটা বেড়েছে এবং বাড়িতেও হচ্ছে অনেকে স্নেক বাইট হচ্ছে। ঠিক আছে, এমনকি আপনারা বুঝতেই পারবেন না, সকালে এরকম আমরা পেয়েছি, সকালে হঠাৎ করে প্যারালিসিস হয়ে পেশেন্ট আসছে স্ট্রোকের মতো, পুরোপুরি বুঝতেই পারবেন না যে এটা স্নেক বাইট, রাতে কামড়েছে লেট নাইটে। ঠিক আছে, সকালে প্যারালিসিস হয়ে নিউরোটক্সিক, ঠিক আছে, প্যারালিসিস হয়ে আজের হচ্ছে বোঝাই যাচ্ছে না যে এটা একটা স্ট্রোকই ইউজুয়ালি মনে হবে সবারই। হ্যাঁ, কিন্তু বাইট মার্কস অনেক সময় আমরা পেয়েছি। এবার এটা আপনাদেরকে বোঝার জন্য আমি বলবো যে কি ফিচার্স হচ্ছে আপনি বাড়িতে দেখবেন, মানে নিউরোটক্সিক হলে কি ধরনের সিমটম, আর হচ্ছে হিমাটোটক্সিক কি কি, বাইট মার্কস নিয়ে একটু আমি বলার চেষ্টা করছি। হ্যাঁ, প্রথমে যেগুলো ভেনোমাস তাদের ক্ষেত্রে বাইট মার্কসে দুটো ফ্ল্যাং মার্কস থাকে ইউজুয়ালি, সিঙ্গেল বা হচ্ছে ডবল, বা একটা কাট টাইপের ইনজুরি থাকে, সিঙ্গেল স্ক্র্যাচ টাইপের। হ্যাঁ, এরকম এগুলো হচ্ছে ভেনোমাস, হ্যাঁ, বিষধর।
আর যদি বিষহীন যেগুলো আছে ওগুলোতে হচ্ছে একটা বাচ্চা ছেলে কামড়ালে যেমন হয়, দু সাইডের হচ্ছে একটা রেঞ্জ, আপ ওপরের পাটির দাঁত নিচের পাটির দাঁত যেমন এই ধরনের হয়, হ্যাঁ এটা হয়। আর বিষধর সাপে মেনলি হিমাটোটক্সিক যদি হয়, লোকাল রিয়াকশানটা অনেক বেশি হয়। লোকাল রিয়াকশান কি মানে ওখানটা ফুলে যাবে, ঠিক আছে, এবং ওই জায়গাটা একটা নেক্রোসিস, কিছু একটা আলসারের মতো হয়ে যায় অনেক সময়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণের 1 ঘন্টার মধ্যে। তাহলে ওটাতে কিন্তু গাইডলাইন যেটা বলছে এটা থেকে আইডেন্টিফাই করার কোনো দরকার নেই। মানে কমন মানুষের কোনোই দরকার নেই যে এটা বিষহীন কি বিষধর, যাই হোক হসপিটাল সেটাবে নিয়ে আসো, এটাই গাইডলাইন বলছে। ওটাতে টেনশানের কোনো ব্যাপার নেই, আমি ক্লিয়ার করে বলে দিলাম, ঠিক আছে, এটাই গাইডলাইন আছে। আচ্ছা, এরপরে আমি নিউরোটক্সিক আর হিমাটোটক্সিক নিয়ে একটু বলে দিই এই সিমটম কেমন হয়। নিউরোটক্সিক হচ্ছে মেনলি ডিসেন্ডিং অর্ডারে হয়, মানে ওপর থেকে শুরু হয়, নিচে আস্তে আস্তে প্যারালিসিসটা যায়। প্রথমেই হয় চোখের আপার যে আইলিডটা আছে ওটা একটু নিচে ঝুলে যায়, ওনার তোলারও ক্ষমতা থাকে না, হ্যাঁ, আপার আইলিডটা বা হচ্ছে চোখটা আস্তে আস্তে চোখে ব্যথা বা চোখটা জুড়ে আসছে এরকম দিয়ে শুরু হয়। তারপরেই একটু নিচে নামবে, মুখে কথা জড়িয়ে যাবে বা মুখে কথা বলতে প্রবলেম হচ্ছে বা শ্বাস নিতে প্রবলেম হচ্ছে, ঠিক আছে। আস্তে আস্তে নিচে পায়েও প্যারালিসিস হয়, এটাকে আমরা যেটা প্রথম বললাম এটাকে স্টোসিস বলে, হ্যাঁ। এই সিমটমটা হচ্ছে সবার জেনে রাখা দরকার, তাহলে এটা নিউরোটক্সিক স্নেক বাইট একটা আইডিয়া হয়ে যাবে। এবং সাথে সাথে নিউরোটক্সিক স্নেক বাইটে খুব তাড়াতাড়ি হচ্ছে পৌঁছানো দরকার হয়, হ্যাঁ, কারণ নার্ভের যে ড্যামেজটা করছে এটা রিভার্স করার মেডিসিন আছে, রিভার্স করার জন্য ইঞ্জেকশন দিতে হয়, ঠিক আছে, এবং অ্যান্টি স্নেক ভেনম যেটা ওটাও দিতে হয়। তো এটার জন্য তাড়াতাড়ি পৌঁছাতে হবে। তাহলে একটা ডিসেন্ডিং অর্ডারে প্যারালিসিস হয়, দিয়ে রেসপিরেটরি প্যারালিসিস যখন হয় অক্সিজেন ডেফিসিট হয়, এবং অনেক সময় দেখে থাকবেন বডি নীলচে হয়ে গেছে। কেন হয়? ওই যে অক্সিজেন নিতে পারছে না, রেসপিরেটরি মাসেলও প্যারালিসিস হয়, এখানে স্প্যাজম হয়, হ্যাঁ, মাসেল ভালো করে কাজ করছে না, ফলে অক্সিজেনেশন না হলে বডিতে কার্বন ডাইঅক্সাইড জমে যাচ্ছে, তখন ওই জন্যই ব্লু কালার হয়ে যায়, ঠিক আছে। এটা নিউরোটক্সিক গেল। হিমাটোটক্সিক কি? হিমাটোটক্সিক হচ্ছে ব্লাড দিয়ে ঢোকে, মেনলি ব্লিডিং হয়, হ্যাঁ, ব্লিডিংটা মাল্টিপল সাইড থেকে হতে পারে, কারণ ওই টক্সিনটা রক্তটাকে আপনার তঞ্চন করতে প্রিভেন্ট করে, ঠিক আছে। তাহলে কোথা থেকে ব্লিডিং হতে পারে? বডির মাল্টিপল অর্গান থেকে, যেমন চোখে দেখবেন লাল হয়ে যাচ্ছে, চোখ থেকে ব্লিডিং হতে পারে, নাক থেকে ব্লিডিং হতে পারে এপিস্ট্যাক্সিস, গাম ব্লিডিং হতে পারে দাঁতের গোড়া থেকে, এগুলো হয়। তারপরে পেটে ব্লিডিং যদি হয় পেটে ব্যথা হবে, আর হচ্ছে আপনার কিডনিতে যদি হয় কিডনি থেকে পেচ্ছাপ দিয়ে রক্ত আসতে পারে, হ্যাঁ, এইগুলো হচ্ছে হিমাটোটক্সিকের করে, এবং এগুলোর জন্য ড্যামেজ হয়, কিডনি ড্যামেজ হয়, ঠিক আছে। ব্রেনেও হচ্ছে ক্লট হয়ে যেতে পারে, ব্রেনেও ক্লট যদি হয় তাহলে স্ট্রোকের মতো ফিচার্স আছে অনেক সময়, হ্যাঁ। তাহলে এই ধরনের ফিচার নিউরোটক্সিক, হিমাটোটক্সিক, ঠিক ক্লিয়ার হয়ে গেল। এই ধরনের ফিচার্স পাওয়া যেতে পারে, আপনাকে কি করতে হবে? হসপিটালে আনতে হবে। হসপিটালে আনলে হসপিটালে যে ট্রিটমেন্টটা করার আছে অবশ্যই এটা দরকার, যেটা কোনোভাবেই পসিবল নয়, না প্রাইভেট হসপিটালে কোথাও সেইভাবে, আর না হচ্ছে আপনার বাড়িতে, কারণ দিতে হবে হচ্ছে এভিএস, হ্যাঁ। এভিএস কি? অ্যান্টি ভেনম সিরাম। এভিএস দেওয়ার জন্য ওটা ডক্টরই ক্যালকুলেট করে কতটা দেওয়া হয়, আর সাথে যে বাকি সিমটমগুলো হয় এগুলোরও ট্রিটমেন্ট করতে হবে, সেইটাও হসপিটাল ছাড়া পসিবল নয়। এবং ধরুন কেউ লোয়ার সেট আপে গেল, বিপিএইচসি বা পিএইচসি বা কোথাও, ঠিক আছে, ব্লক হসপিটাল, সাব ডিভিশন হসপিটাল, তারপরে ওরা দেখে যদি মনে করে যে হার্ট সেন্টারে পাঠাতে হবে, যেমন কিডনি ধরে নিল, কিডনি ড্যামেজ হলো, ডায়ালিসিস লাগতে পারে, ঠিক আছে, তো সেক্ষেত্রে ডায়ালিসিস সেট আপে রেফার করা হয়। তো মেন হচ্ছে, এবার আমি যদি জিস্ট করে বলি যে কি করবেন আর কি করবেন না, হ্যাঁ, এখন আশা করছি আপনার ক্লিয়ার হয়ে গেছে কি করবেন না। প্রথমেই আসলে তাহলে কোনো ওঝার কাছে যাবেন না, 1 নম্বর। ইমিডিয়েট আসার চেষ্টা করুন, কি সাপ কি বাইট এসব জানার বেশি দরকার নাই, যে কোনো সাপের ক্ষেত্রেই হচ্ছে আসতে হবে আপনাকে, ঠিক আছে। বাঁধার ক্ষেত্রে, হ্যাঁ, আপনার কোনো রকম ডিরেক্ট পুরো ফুল রাউন্ড করে বাঁধা যাবে না, কারণ কতটা প্রেসার ইউজ করছেন বুঝতে পারবেন না, ওখানে ব্লাড সাপ্লাই হ্যাম্পার হবে, উল্টে আরও প্রবলেম হবে।
বাঁধার যেটা নিয়ম আছে, যদি কেউ বাঁধতে চায়, যখন কেউ ফ্র্যাকচার হয়ে যায়, যেভাবে আমরা বাঁধি, স্প্লিন্ট করে ওটাকে, হ্যাঁ, মানে ওই লাঠি কয়েকটা দিয়ে এরকম তার ওপর দিয়ে হচ্ছে র্যাপ করা হয়, যাতে ব্লাড সাপ্লাইটা হ্যাম্পার না হয়, কিন্তু ইমমোবিলাইজেশন হয়। যতটা পারা যায় যে পায়ে বা কোথাও কামড়েছে সেই জায়গাটা স্টেবল রাখার চেষ্টা করা, বেশি মুভমেন্ট নয়, মুভমেন্ট হলে ভেনমটা, কিন্তু ফুল র্যাপ করা যাবে না। মোবিলাইজেশনের ব্যাপার হলো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কীভাবে নেওয়া যাবে, বাইক বা হচ্ছে অ্যাম্বুলেন্সে করে তাড়াতাড়ি নিয়ে যাওয়া উচিত। আর হচ্ছে আপনার ওখান থেকে কোনো সাকশন বা হচ্ছে অ্যান্টিসেপটিক সলিউশন বা কিছু ওখানে দেওয়া যাবে না। আর এভিএসটা, এটাও ভুলটা অনেক জায়গায় করে, ওখানটায় যেখানে কামড়েছে ওখানে কোনো এভিএস দেওয়া যাবে না, হ্যাঁ, এটাও একটা ব্যাপার অনেক জায়গায় করে, ওখানে কোনো কিছুই দেওয়া যাবে না, ঠিক আছে? তো এই জিনিসগুলো করা যাবে না, আমি যেগুলো বললাম। সাথে হচ্ছে যত তাড়াতাড়ি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হচ্ছে হসপিটালে নিয়ে আসতে হবে, এবং ডক্টরকে বলতে হবে কোনো সিমটমের ব্যাপারে, এই যেগুলো বললাম হিমাটোটক্সিক বা নিউরোটক্সিক যদি কিছু জানতে পারে, ওগুলো হচ্ছে ডক্টরকে জানানো উচিত এই প্রবলেম হচ্ছে, তাহলে ডক্টরের ডিসিশন নিতে সুবিধা হবে কী ধরনের মেডিসিন ইউজ করা যায়। একদম ঠিক আছে স্যার। আরেকটা বিষয় আপনি যে বললেন যে কারোর কিডনি ড্যামেজ করতে পারে বা কারোর অন্যান্য অর্গান ড্যামেজ করতে পারে, যে অর্গানগুলো ড্যামেজ হচ্ছে বা হলো সেগুলো কি আবার পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে? হ্যাঁ, কিডনি প্রথমেই পার্মানেন্ট ড্যামেজ হয় না, এটা একেআই বলে, অ্যাকিউট কিডনি ইনজুরি। তো এটা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাক করে যায়, কিন্তু আমরা দেখেছি কারোর ক্ষেত্রে হচ্ছে পার্মানেন্ট ড্যামেজও হতে পারে, যদি এই ড্যামেজের ডিউরেশন অনেক বেশি সময় হয়ে গিয়ে থাকে। ওই জন্য ইউজুয়ালি বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাক করে যায়। এটা রিভার্সেবল, কিন্তু আর্লি ওই জন্য পৌঁছানো খুব দরকার। ওঝা বা কোথাও গিয়ে সময় নষ্ট একদমই করা উচিত না। আরেকটা বিষয় স্যার, যেহেতু আপনি বর্ষাকাল এখন বললেন যে বিভিন্ন জায়গাতে বাড়ির মধ্যেও সাপ কামড়াচ্ছে এবং বিশেষ করে প্যারালিসিসের মতো একটা সিমটম দেখতে পাওয়া যায়, হয়তো তিনি ঘুমিয়ে আছেন, তিনি বুঝতেই পারলেন না যে তাকে সাপে আদৌ কামড়েছে। তো এই ব্যাপারটা বোঝার জন্য মানে কি উপায় আছে? মানে এটা তো যাকে কামড়াচ্ছে তিনি ছাড়া তো আর কোনো কেউ বুঝতে পারবে না, মানে এটা কি কোনোভাবে বোঝা যায় যে সাপে কামড়েছে শুধুমাত্র দাগ ছাড়া আর অন্য কোনো উপসর্গ দেখে? না, এইটা সাধারণ বাড়ির লোকের পক্ষে ইম্পসিবল বোঝা প্রায়, হ্যাঁ, যে রাতে ঘুমিয়েছে লেট, এগুলো এই ধরনের সাপের যে কামড়া, এগুলো ইউজুয়ালি 4 AM বা হচ্ছে অনওয়ার্ডস, মানে একদম লেট নাইট বা হচ্ছে আর্লি মর্নিং এই কামড়ায়, এবং তখন বুঝতে পারে না, সাডেন হাত পা উঠছে না, এইরকম প্রেজেন্টেশন ওই সময় হয়। এই রকম ক্ষেত্রে হসপিটালে নিয়ে আসাই উচিত। আপনারা কি করে বুঝে থাকেন? হ্যাঁ, এই যে আমরা বললাম এর প্যারালিসিসের প্যাটার্ন আছে, আমরা বললাম যে একটা স্ট্রোকের যে ধরনের প্যারালিসিসের প্যাটার্ন হয়, এখানে ওরকম নয়, এটা একটা ডিসেন্ডিং অর্ডারের প্যারালিসিস হয়। কিছু দু একটা হচ্ছে প্যারালিসিস যে আরও রোগগুলো আছে ওর সাথে অনেক সময় ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে আছে, কিন্তু আমরা বাকি টেস্ট করে এক্সক্লুড করে ওটা বোঝা যায়। হ্যাঁ, আপনারা কি তার জন্য কোনো ব্লাডের টেস্ট করে আরও নিশ্চিত হন? হ্যাঁ, ব্লাডেরও কিছু টেস্ট আছে, কিন্তু হিমাটোটক্সিকের ক্ষেত্রে আমরা WBCT20 বলে একটা আছে, WBC ক্লটিং টাইম 20 মিনিটসে ধরে রাখা হয়। সেটা দেখে যদি ক্লট হয়ে যায় তার মানে নো প্রবলেম, কিন্তু ক্লট হচ্ছে না মানে ওখানে টক্সিন আছে। হ্যাঁ, এরকম একটা টেস্ট কিন্তু হিমাটোটক্সিক। নিউরোটক্সিনের জন্য আমরা আদার যে টেস্ট আছে ওগুলো করেই জানতে পারি। আচ্ছা, ঠিক আছে। সবচেয়ে বড় যে ব্যাপারটা, যে আমরা খুব সুন্দর আপনার একটা গাইডলাইন পেলাম, কিন্তু প্রতিরোধ অর্থাৎ যাতে সাপ না কামড়ায় তার জন্য কি করতে হবে? মানে আমাদের বাড়ির যারা শহর অঞ্চলে থাকেন, অনেক গাছপালা হয়তো বাড়িতে রয়েছেন, এবার কীভাবে আটকানো যেতে পারে? অনেক সময় আমরা কার্বলিক অ্যাসিডের ব্যবহার করে থাকি, বিশেষত এই বর্ষাকালে অনেকে ব্লিচিং পাউডারের ব্যবহার করে থাকে, এটা আটকানোর জন্য কী করবে? অ্যাকচুয়ালি সাপেদের যেভাবে হচ্ছে ওদের জায়গায় সমস্যা হচ্ছে থাকার, যেভাবে গড়ে উঠছে বসতি, সেই জন্যই প্রবলেমটা একটু হচ্ছে। হ্যাঁ, এই জায়গাটায় প্রোটেকশান বলতে নিজেকেই হচ্ছে আমি বলবো, যখন রাতের ক্ষেত্রে ঘুমানোর যে নেট ইউজ করা, যাতে জানালা দিয়ে না ঢুকতে পারে সাপ, ঠিক আছে, এটা ইউজ করা। আর যারা খেতে কাজ করতে যায় তারা হচ্ছে লং নি পর্যন্ত যেগুলো হচ্ছে পাওয়া যায় ওই পলিথিনের, দেখবেন, হ্যাঁ হ্যাঁ, গামবুট টাইপের, ওইগুলো পরে কাজ করতে পারে। একটু সাবধানে থাকতে হবে। হ্যাঁ, এটা মানে কোন এরিয়ায় কি সাপ আছে এইগুলো অনেকেই জানে গ্রামে বিশেষ করে। হ্যাঁ, অ্যাক্সিডেন্টাল ওটা কিছু করার নাই, কিন্তু এই প্রোটেকশানগুলো বাড়িতে হোম প্রোটেকশান যেমন বললাম, যাতে নেট ইউজ করা যেতে পারে। আর যারা কাজ করতে যাবে তারা এরকম
গামবুট পরতে পারে, এগুলো পরলে অনেকটাই হেল্প হবে। হ্যাঁ, স্যার বাড়ির চারপাশে কার্বলিক অ্যাসিড বা ব্লিচিং কার্বলিক অ্যাসিডের ব্যাপারে আমরা দেখেছি মোটামুটি কাজ কতটা করে আমাদের সন্দেহ আছে। ঠিক আছে, আমরা অনেকেই বলতে শুনেছি যে কার্বলিক অ্যাসিড আমরা দিয়েছি, কার্বলিক অ্যাসিড, কিন্তু একটা সাপ দেখলাম পাশ দিয়ে চলে গেল। হ্যাঁ, মানে তারপরেও এটা অতটা সিওরিটি আমার মানে আমরা সেইভাবে জানি না। ঠিক আছে, তো নিজের প্রোটেকশানটাই আমি বলবো সব থেকে বেশি, নিজে সাবধানে থাকা। ঠিক আছে, অনেক ধন্যবাদ স্যার। আমরা সর্পদংশন নিয়ে প্রত্যেকেই ভীষণ আতঙ্কিত, কিন্তু স্যার যেভাবে বললেন যে না আতঙ্কিত বা প্যানিক না করে, বরং আতঙ্ক বা প্যানিক করলে সেটা আরও মারাত্মক পর্যায়ে যাবে। যেভাবে স্যার বললেন যে সেই পন্থা বা সেই পথগুলো যদি আমরা আমাদের কাছের মানুষ বা প্রতিবেশী বন্ধুবান্ধব তাদের যদি এরকম কোনো বিপদ হয় এগুলো অবলম্বন করি বা এইভাবে যদি তাদেরকে সচেতন করি, আশা করি এরকম বিপদ থেকে আমরা প্রত্যেকেই বাঁচাতে পারবো বা রক্ষা করতে পারবো। স্যারকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রতিবেদন আমাদের সামনে তুলে ধরার জন্য। দর্শক বন্ধুরা, অবশ্যই আপনাদের সকলের মধ্যে, আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে এই বার্তা নিঃসন্দেহে এবং নিশ্চিন্তে আপনারা ছড়িয়ে দিন যে যাতে প্রত্যেককে সাপ থেকে বা সর্পদংশন থেকে সুরক্ষিত রাখতে পারেন নিজেদেরকে। আপনারা সকলে সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার।